আসসালামু আলাইকুম। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ ইমরান ইসলাম। আজকে আমাদের টপিকটা হচ্ছে প্রতীক যোজনী সংকেত পরিবর্তনশীল যোজ্যতা এবং যৌগমূলক। এটা হচ্ছে তোমাদের কেমিস্ট্রি 2 এর সেকেন্ড অধ্যায়। শুরু করে দিই নাকি? শুরু। প্রতীক কাকে বলে আমরা প্রথমে সংজ্ঞাটা দেখে নিই। কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপ। সংক্ষিপ্ত রূপই হচ্ছে প্রতীক। প্রতীকে আমরা কিছু সুবিধা আছে, যেমন আমরা যদি পানি লিখি, পানির রাসায়নিক সংকেতটা হচ্ছে H2O। এটাকে যদি আমরা এভাবে লিখতাম, এখানে হাইড্রোজেন আছে দুইটা, অক্সিজেন আছে একটা, এভাবে যদি ভেঙে লেখার চেষ্টা করতাম, তা হাইড্রোজেন এখানে যখন আমরা বড় বড় রাসায়নিক সমীকরণ সমাধান করব, তখন এত বড় নাম লেখা আমাদের পক্ষে সম্ভব না, পুরো একটা অসুবিধার ভিতরে যেতে হয়। তো এটা যখন আমরা প্রতীকটা লিখবো, প্রতীক লিখলে এটা আমাদের সুবিধা হয় যে ডিরেক্ট আমরা শুধু অসুবিধার ভিতরে যেতে হয়। তো এটা যখন আমরা প্রতীকটা লিখবো, আচ্ছা, প্রতীক লেখার আমাদের 3টা নিয়ম পড়বো। প্রথম নিয়মটা হচ্ছে আমরা প্রথম নিয়মটা হচ্ছে যে কোনো মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর দ্বারা প্রকাশ করা হবে। আমরা যদি হাইড্রোজেন মৌলটা দেখি, হাইড্রোজেন মৌলের ইংরেজি নামটা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনের প্রথম অক্ষর হচ্ছে H, তো এর প্রতীক হবে H। ঠিক আছে। এরপর যদি আমরা কার্বন দেখি, কার্বনের প্রথম অক্ষর হচ্ছে C, তো এর প্রতীক হচ্ছে C। আমরা C দ্বারা বুঝতেছি যে এটা একটা মৌল যার নাম হচ্ছে কার্বন। এরপর আমরা যদি দেখতে চাই নাইট্রোজেন, প্রথম অক্ষর N, N দ্বারা আমরা বুঝতেছি যে এটা একটা এগুলো প্রতিটা হচ্ছে অ্যালফাবেট, আর অ্যালফাবেট গুলো দ্বারা প্রতিটা মৌলকে রিপ্রেজেন্ট করবে। আর N দ্বারা বোঝাচ্ছে এটা হচ্ছে একটা মৌল যার নাম হচ্ছে নাইট্রোজেন। আচ্ছা, সেকেন্ড মৌলটা দেখতেছি। আচ্ছা, এটা যদি তুলা হয়ে থাকে তো বলে দাও, আমরা দ্বিতীয় নিয়মটাতে যাব। যদি তুলা না হয়ে থাকে একটু পাস করে পিছনে গেলে দেখতে পারবা। 2 নম্বর রুলটা হচ্ছে যে কোনো মৌলের ভিন্নতা মাঝে মাঝে দেখা যায় যে একই প্রথম অক্ষরটা একাধিক সেম থেকে যায়। যেমন হাইড্রোজেনের পর হিলিয়াম। আমরা যদি আবার এই হিলিয়ামের প্রথম অক্ষরটাকেই তার প্রতীক হিসেবে নির্দেশ করার চেষ্টা করি, তখন দেখা যাবে যে আমরা হাইড্রোজেনে অলরেডি H ইউজ করে ফেলছি। তো এইখানে যদি H লেখার চেষ্টা করি, তাহলে কোনটা হাইড্রোজেন কোনটা হিলিয়াম আমরা বুঝতে পারবো না। সেই হিসাবে আমরা তার পরবর্তী একটা আছে, লেটার আছে, অ্যালফাবেট আছে, সেটা আমরা নেওয়ার চেষ্টা করবো। সেটা হচ্ছে He। তো He দ্বারা বোঝাচ্ছে হিলিয়াম। তো এই নিয়মটা হচ্ছে যখন কোনো মৌলের ইংরেজি নাম একই থাকবে, তখন বিশেষ বা উচ্চারণের ভিত্তিতে
বিশেষ নিয়মটা দ্বারা আমরা বুঝতেছি এটাই, যেটা হিলিয়ামের দ্বারা ইয়ে করলাম, যে এইচ এইচ দ্বারা তো হাইড্রোজেন বুঝাচ্ছে, তো হিলিয়ামকে কিভাবে রিপ্রেজেন্ট করবে, হিলিয়ামকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা এইচ এর সাথে তার পরবর্তী আরেকটা লেটার নিয়ে নিছি, অ্যালফাবেট নিয়ে নিছি। এখন উচ্চারণের ভিত্তিতে এটা দ্বারা কি বুঝাচ্ছে, আচ্ছা এইখানে আরেকটা উদাহরণ দেই, যদি দেওয়া হয় যে নিয়ন, এখানে যদি আমরা প্রথম নিয়মটা আসি, প্রথম নিয়মটা যদি প্রথম অক্ষরটা দেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু অলরেডি আমরা এন ব্যবহার করে ফেলছি নাইট্রোজেনের ক্ষেত্রে। তো এইখানে নিয়নের ক্ষেত্রে আমরা তার বিশেষ নিয়মে তার পাশের অ্যালফাবেটটা ই নিয়ে নিব, তখন আমরা বুঝতে পারবো যে এন ই দ্বারা বোঝাচ্ছে এটা হচ্ছে একটা নিয়ন মূল। আচ্ছা, আরেকটা দেখতে পারি যে যেটা বলতে চাইলাম যে উচ্চারণের ভিত্তিতে প্রতীক নির্ধারণ। উচ্চারণের ভিত্তিতে প্রতীক নির্ধারণ বলতে, যেমন আমরা ম্যাগনেসিয়ামের যদি ইংরেজি নাম দেখি, ম্যাগনেসিয়ামের ইংরেজি নাম দেখতে গেলে এম এর পরে এ আসে, কিন্তু আমরা এটা না নিয়ে আমরা নেই ম্যাগনেসিয়ামের প্রতীক হিসেবে নেই এমজি। এটা মূল কারণটা হচ্ছে আমরা উচ্চারণের ক্ষেত্রে যে ওয়ার্ডটা বেশি প্রাধান্য পাবে সেই হিসাবে আমরা এটাকে প্রতীক নির্ধারণ করি। তারপর আমরা যদি দেখি ক্লোরিন, ক্লোরিন দেখি, ক্লোরিন ক্লোরিনের পর এইচ থাকার পর আমরা এটা ক্লোরিন সিএল, আর এর উচ্চারণের ভিত্তিতে আমরা যেটাকে বেশি ইয়ে হয় সেটাকে আমরা নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এবার আসি 3 নম্বর নিয়মে। এখানে একটা ইয়ার পিছনে চলে গেছে, যেটা হচ্ছে যদি দুইটি সংখ্যার হয়, দুটি অক্ষর হয়, তাহলে প্রথম অক্ষরটি বড় হাতের অক্ষর হবে, পরের অক্ষরটি ছোট হাতের অক্ষর। লেখা হয়েছে সবার? ইংরেজি ছাড়াও ল্যাটিন শব্দেও আমরা প্রতীক নির্ধারণ করে থাকি, যেমন আয়রন, আয়রনের ইংরেজি নাম হচ্ছে IORN। আর যদি আমরা ল্যাটিন ওয়ার্ড দেখি, ফেরাম, এর এর প্রতীক হচ্ছে এফি। তো এফিটা কিন্তু আমরা আয়রনের প্রতীক কিন্তু আমরা ইংলিশ ওয়ার্ড থেকে নেই, এটা নেওয়া হয়েছে ল্যাটিন শব্দ থেকে, যার ল্যাটিন ওয়ার্ড হচ্ছে ফেরাম, ফেরাম থেকে এফি নেওয়া হয়েছে। তারপর আমরা যদি দেখি সোডিয়াম, সোডিয়ামের ল্যাটিন হচ্ছে নেট্রিয়াম, নেট্রিয়াম থেকে প্রথম দুইটি অক্ষর নিয়ে সোডিয়ামের প্রতীক নির্ধারণ করা হয়েছে। দেখো এতটুকু বুঝতে পারছো কিনা, কোনো প্রশ্ন থাকলে বলো। তাহলে হয়ে গেছে, আমরা এটা মুছে দিই। এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা আমাদের প্রতীক ইয়াটা হচ্ছে শেষ হয়ে গেল। এটা আমাদের হচ্ছে যোজনী। যোজনী হচ্ছে
এর আগে আমরা বোঝা লাগবে যে যোজ্যতা বিষয়। যোজ্যতা হচ্ছে কোনো একটি পরমাণু, কোনো একটি যৌগে কোনো একটি পরমাণু বন্ধন গঠনের যে ক্ষমতা, সেটাই হচ্ছে তার যোজ্যতা। আর যোজনী হচ্ছে ওই বন্ধন গঠনের ক্ষেত্রে যেই ক্ষমতার সাংখ্যিক রূপটাই হচ্ছে তার যোজনী। আমরা যদি একটু সংজ্ঞা লেখার চেষ্টা করি, রাসায়নিক বিক্রিয়া না লিখি রাসায়নিক বন্ধন গঠনের ক্ষমতা। আমরা বলতেছি যে কোনো একটি মৌল বা পরমাণু অপর একটি মৌল বা পরমাণুর সাথে রাসায়নিক বন্ধন গঠনের যে ক্ষমতা, সেটাই হচ্ছে তার যোজ্যতা। আর এই যোজ্যতার সাংখ্যিক রূপ, যেটা আমরা বলি যোজ্যতার সাংখ্যিক রূপটাই হচ্ছে তার যোজনী। আচ্ছা, একটা উদাহরণের মাধ্যমে দেখি। সোডিয়াম ক্লোরাইড, এখানে সোডিয়ামের যোজনী 1, ক্লোরিনের যোজনী 1। আচ্ছা, এখানে আমরা দেখি সোডিয়াম একটা ক্লোরিনকে যুক্ত করে সোডিয়াম ক্লোরাইড বন্ধনে আবদ্ধ হয়েছে। আচ্ছা, সোডিয়াম ক্লোরাইড যেহেতু একটা ক্লোরিনকে যুক্ত করার ক্ষমতা রাখে, তার মানে সোডিয়ামের যোজ্যতা হচ্ছে 1। ক্লোরিন তেমনি ক্লোরিন একটা সোডিয়ামকে পাশে রেখে বন্ধন গঠনে সহায়তা করে, সো ক্লোরিনের যোজ্যতা হচ্ছে 1। আচ্ছা, বুঝতে পারছি বিষয়টা? যদি না পারি কেউ বলি, কমেন্ট করি। আচ্ছা, তাহলে যোজনীটা বোঝাচ্ছে যোজ্যতার সাংখ্যিক রূপ। যোজ্যতার সাংখ্যিক রূপটাই হচ্ছে তার যোজনী। সোডিয়ামের যোজনী 1, ক্লোরিনের যোজনী 1, কারণ সে সোডিয়াম এবং ক্লোরাইড বন্ধন গঠনে একটি ক্লোরিন থেকে এবং সোডিয়াম থেকে একটি করে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে সোডিয়াম ক্লোরাইড গঠন করেছে। আমরা যদি এখানে একটা এক্সাম্পল দেখি, পানি। আচ্ছা, এখানে হাইড্রোজেন কয়টা? 2টা। অক্সিজেন কয়টা? 1টা। তার মানে অক্সিজেন 2টি হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে পানি তৈরি করছে। তার মানে অক্সিজেনের যোজ্যতা হচ্ছে 2। অক্সিজেনের যোজ্যতা 2। এবং হাইড্রোজেন কয়টি অক্সিজেনকে যুক্ত করে পানি গঠন করছে? 1টি। তার মানে হাইড্রোজেনের যোজ্যতা 1। আর এর সাংখ্যিক যে রূপ, এটাই হচ্ছে তার যোজনী। আমরা ইলেকট্রন বিন্যাস থেকেও যোজনী বের করতে পারি, আমরা এতটুকু দেখলেই হবে, ওটা লাগবে না। বলো, কেউ কি বোঝো নাই? এমন কেউ আছো? আরেকবার বুঝিয়ে দেন কোনটা। কোনটা? এই যোজনীটাই নাকি অন্যটা? আগের টপিক স্ফুতিক। আচ্ছা, যোজ্যতাটা আরেকবার বলতেছি। কোনো একটি মৌল বা পরমাণু অপর একটি মৌল বা পরমাণুর সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতা, সেটাকেই আমরা যোজ্যতা বলি। কোনো একটি মৌল বা পরমাণু অপর একটি মৌল বা পরমাণুর সাথে
যুক্ত হওয়ার যে ক্ষমতা সেটাই হচ্ছে যোজ্যতা, এবং এর যোজ্যতার সাংখ্যিক যে রূপ সেটাই হচ্ছে তার যোজনী। বা আমরা এরকম বলতে পারি যে ইলেকট্রন বিন্যাসে সর্বোচ্চ বিজোড় সংখ্যক যে ইলেকট্রন থাকে সেটাই তার যোজনী। আচ্ছা, এর যদি করে বুঝাই আর একটু দেখাই, দেখো সোডিয়ামের যদি সোডিয়ামের ইলেকট্রন সংখ্যাটা 11টা। এখানে আমরা দেখতেছি সোডিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে দেয় তখন এর অষ্টক পূর্ণ থাকে, সে স্থিতিশীল অবস্থা থাকতে পারে। তখন আমরা তার মানে এটা বুঝেছি সে সহজেই একটা ইলেকট্রন ত্যাগ করবে। একটা ইলেকট্রন ত্যাগ করলে কি হবে? তার সর্বশেষ কক্ষপথে অষ্টক পূর্ণ হয়েছে। তেমনি ক্লোরিন সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করছে এবং সেই ক্লোরিন একটা ইলেকট্রন এইখানে এসে একটা ইলেকট্রন যদি যোগ করে, তাহলে এটা কিন্তু আস্তে আস্তে তোমার সোডিয়াম ধনাত্মক আয়ন, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়েছে এবং ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে। যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তার ডায়াগ্রামটা হবে এরকম। এটা কি আসলে নিচে? আচ্ছা, এই ডায়াগ্রামটা হবে এরকম যদি ইলেকট্রন গ্রহণ করার পর। ক্লোরিন তার সর্বশেষ কক্ষপথে অষ্টক পূর্ণ করেছে, তার মানে দুটাই স্থিতিশীল। এভাবেই তার সোডিয়াম ক্লোরাইড গঠন করে, একটা ইলেকট্রন ত্যাগ করলো এবং একটা ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলো। আরো অনেক যোজনী আছে, যেমন ম্যাগনেসিয়াম। যদি তুলে না থাকো একটু পাস করে পিছনে দেখবা, সব ওখানে পাস করে লেখাগুলো তুলে নিবা। ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত? 12। ম্যাগনেসিয়াম তার সহজেই দুইটা ইলেকট্রন ত্যাগ করে সুস্থিতিশীল অবস্থা তৈরি করতে পারে। সর্বোচ্চ তাহলে কয়টা ইলেকট্রন ত্যাগ করতেছে? দুইটা ইলেকট্রন, তার মানে এর যোজনী হচ্ছে 2। এর বন্ধন গঠনে আমরা প্রথমে দেখছি যোজ্যতাটা হচ্ছে মৌল, কোনো একটি মৌল বা পরমাণু অপর একটি মৌল বা পরমাণুর সাথে রাসায়নিক বন্ধন গঠনের যে ক্ষমতা। তো এখানে ম্যাগনেসিয়ামের ক্ষমতা হচ্ছে কি, বন্ধন গঠনে যদি যায় সে ম্যাগনেসিয়ামের ক্ষমতা হচ্ছে সে দুইটা ইলেকট্রন ত্যাগ করতে পারে, ত্যাগ করলেই সে একটা সুস্থিতিশীল অবস্থা তৈরি করতে পারবে। তার এখন কয়টা ইলেকট্রন? দুইটা ইলেকট্রন। আমরা জানি যে যোজ্যতার সাংখ্যিক যে রূপ সেটাই হচ্ছে তার যোজনী। তাই এখানে ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করতে পারে, তাহলে এর যোজনী কত হচ্ছে? যোজনী হচ্ছে 2। বুঝতে পারছি যোজ্যতা এবং যোজনী। যোজনীগুলো আমরা সবকিছু মুখস্থ করার চেষ্টা করব, বইয়ে অনেক আছে, যোজনী লাগবে। আর যোজনী বিষয়ে আরো একটু পরে আমরা যখন পরিবর্তনশীল যোজ্যতাতে যাব তখন আর যদি কোনো সন্দেহ থাকে তখন ওখানে আবার ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছি? তাহলে আমরা পরবর্তী টপিকসে যাই, সংকেত। এটাকে কালি ভরেছে। এগুলো মুছাই দিই।
সংকেত। সংকেত দ্বারা আমরা কি বুঝাই? সংকেত, কোনো কিছু সংকেত নাকি? কেমিস্ট্রিতে কোনো মৌল বা পদার্থের অণুর সংক্ষিপ্ত রূপকেই সংকেত বলে। একটু দেখার চেষ্টা করি। মৌলিক বা যৌগিক পদার্থ লিখি। কোনো মৌলিক বা যৌগিক পদার্থের অণুর সংক্ষিপ্ত রূপকেই সংকেত বলি। এর আগে আমরা বুঝতে হবে যে মৌলিক এবং যৌগিক এই দুটা দ্বারা কি বোঝাচ্ছে। আমরা মৌলিক পদার্থ বলতে কি বুঝি? কোনো একটা পদার্থকে যদি আমরা ভাঙি, তো ওই পদার্থে ওই মৌল ছাড়া অন্য কোনো মৌল পাওয়া যাবে না, সেটা হচ্ছে কি তার মৌলিক পদার্থ। আবার অন্যথায় যদি দুই বা ততোধিক কোনো একটা পদার্থকে ভাঙলে দুই বা ততোধিক মৌল পাওয়া যায়, তখন আমরা সেটাকে কি বলবো? যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ আগে ভালো করে বুঝি। মৌলিক পদার্থ হচ্ছে কোনো একটা পদার্থকে যদি আমরা ভেঙে দেখি, তাহলে ওখানে শুধু ওই মৌল ছাড়া অন্য কোনো মৌল আমরা খুঁজে পাবো না। যদি যৌগিক পদার্থের ক্ষেত্রে দেখি, তাহলে দুই বা ততোধিক একের অধিক আমরা মৌল খুঁজে পাবো। সেটা হতে পারে দুই বা তিন, অনেকগুলো। তো মৌলিক পদার্থ কিছু দেখি, যেমন অক্সিজেন অক্সিজেন সমযোজী বন্ধনের মাধ্যমে অক্সিজেন 2 অণু গঠন করে। এখানে আমরা অক্সিজেনকে যদি ভাঙার চেষ্টা করি, আবার রিভার্স প্রসেসে যদি যাওয়ার চেষ্টা করি, তখন আমরা দেখবো অক্সিজেন O2 এর ভিতরে অক্সিজেন দুইটাই অক্সিজেন আছে, এখানে অন্য কোনো আমরা মৌল পাচ্ছি না। এটাকে বলতেছি আমরা মৌলিক পদার্থ। এর যে সংক্ষিপ্ত রূপ সেটা হচ্ছে O2, এটাই হচ্ছে তার সংকেত। আর একটা যৌগিক পদার্থ দেখি, পানি। এই পানিকে ভাঙলে আমরা কি কি পাবো? পানিকে ভাঙলে আমরা পাবো দুইটি হাইড্রোজেন, একটি অক্সিজেন। তো পানিকে ভেঙে আমরা দেখলাম যে এখানে একের অধিক আমরা মৌল পাইছি, একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হচ্ছে অক্সিজেন। হাইড্রোজেন অক্সিজেন যেহেতু দুইটাই আলাদা আলাদা মৌল, তো আমরা বলতে পারি এটা একটা যৌগিক পদার্থ। আর যৌগিক পদার্থের সংক্ষিপ্ত রূপ হচ্ছে H2O, বা এটা হচ্ছে পানি। আমরা তো জানি সবাই এটা পানি। এই পানির সংকেত যেটা হচ্ছে, এটা H2O হচ্ছে পানির সংক্ষিপ্ত রূপ বা সংকেত। বুঝতে পারছি? বুঝতে পারছি সবাই? আমরা কি সমযোজী বন্ধন এগুলা জানি? আচ্ছা, ওগুলা সামনে হয়তো চ্যাপ্টারে থাকতে পারে, তখন ওগুলা দেখবো। এরপরে আমরা দেখবো যে চারটা সংকেতকে চার ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে রাসায়নিক সংকেত, আণবিক সংকেত, স্থূল সংকেত এবং গাঠনিক সংকেত। আমরা পরপর চারটা সংকেতই দেখবো। এটা আগে বলো যে বুঝতে পারছি কিনা, বুঝতে পারলে পরের ইয়াতে যাই। আচ্ছা,
তো আমরা সংকেত 4 ধরনের দেখবো। একটা হচ্ছে রাসায়নিক সংকেত, একটা হচ্ছে আণবিক সংকেত, একটা হচ্ছে স্থূল সংকেত, একটা হচ্ছে গাঠনিক সংকেত। দেখো, প্রথমে আমরা রাসায়নিক সংকেত দিয়ে শুরু করি। রাসায়নিক সংকেত হচ্ছে যৌগে উপস্থিত মৌল যৌগমূলকে যোজ্যতা ভিত্তিক রাসায়নিক সংকেতটা হচ্ছে যৌগে উপস্থিত মৌল বা যৌগমূলকের যোজ্যতা ভিত্তিক সংক্ষিপ্ত রূপ। যোজ্যতা ভিত্তিক বলতে কি আমরা যেটা আগে বলছিলাম যে যোজ্যতা, যে রাসায়নিক বন্ধনে কোনো মৌল বা যৌগের যে ক্ষমতা থাকে, যতটি ক্ষমতা বলতে ইলেকট্রন যতটি আদান বা প্রদান বা শেয়ার করা যার যোগ্যতা রাখে, সেটাই হচ্ছে তার যোজ্যতা। আচ্ছা, যদি আমরা এখানে জিঙ্ক ও সালফেট বিক্রিয়া করলে কি হবে? জিঙ্ক সালফেট। এটা হচ্ছে একটা রাসায়নিক সংকেত। এখানে এর যোজ্যতা সহ আমরা যোজ্যতা তাহলে বের করতে পারবো, প্রতিটারই যোজনীয় বের করা যাবে। বুঝতে পারছি? আচ্ছা, দেখো আণবিক সংকেত, যে সংকেত দিয়ে কোন যৌগের উপস্থিত অণু বা পরমাণুর সংখ্যা বোঝায়, তাকে আণবিক সংকেত বলে। আচ্ছা, আণবিক সংকেত রাসায়নিক সংকেত প্রায় সেম। এটা এখানে সংকেত আমরা যেটা দেখছিলাম জিঙ্ক সালফেট এইখানে আমরা দেখতেছি জিঙ্ক হচ্ছে একটা, সালফার হচ্ছে একটা, অক্সিজেন হচ্ছে 4টা। এই যে সংকেতটা, এটাই হচ্ছে তার আণবিক সংকেত। জিঙ্ক এবং সালফেট যদি রাসায়নিক বিক্রিয়া ঘটায় তাহলে জিঙ্ক সালফেট উৎপন্ন করে, আর এটাই হচ্ছে তার আণবিক সংকেত। আরো কয়েকটা উদাহরণ দেই। সিলভার নাইট্রেট, হ্যাঁ এটা একটু মনে রাখবা, C2H6। এটা আমরা পরবর্তীতে যে সংকেতটা যাব সেটা আমরা ইউজ করব, C2H6। আচ্ছা, বুঝতে পারছি? নেটের কি সমস্যা নাকি? নেটের কি সমস্যা? এখন কি ঠিক আছে নেট? আচ্ছা, যে সংকেত দিয়ে যৌগে উপস্থিত মৌলসমূহের
মৌলসমূহের অনুপাত প্রকাশ করা যায় সেটা হচ্ছে স্থূল সংকেত। আমরা আণবিক সংকেতে দেখছি যে সংকেত দিয়ে যৌগে উপস্থিত মৌলসমূহের সংখ্যা বোঝায় বা সংখ্যা নির্দেশ করে, সেটা হচ্ছে আণবিক সংকেত। আমরা এবার দেখতেছি স্থূল সংকেত। স্থূল সংকেতটা একটু কাছাকাছি আণবিক সংকেতের ভিতরে একটু সামঞ্জস্য আছে। যে সংকেত দিয়ে যৌগে উপস্থিত মৌলসমূহের অনুপাত প্রকাশ করা যায়, এখানেই পার্থক্য। এটা হচ্ছে অনুপাত প্রকাশ করা হয়, আর এখানে হচ্ছে সংখ্যা প্রকাশ করা হবে, সংখ্যা বোঝায়। আচ্ছা, যেটা মনে রাখতে বলছিলাম এটা হচ্ছে C2H6। এইখানে যদি আমি কার্বন, আচ্ছা এখানে আমি যদি কার্বন সংখ্যা এবং হাইড্রোজেন সংখ্যার অনুপাত বের করার চেষ্টা করি। এখানে কার্বন আছে কয়টা? কার্বন আছে 2টা, হাইড্রোজেন আছে কয়টা? 6টা। তো এটা কাটাকাটি করলে 1 3, তাহলে অনুপাত হচ্ছে 1:3। তো এইটার হচ্ছে আমরা দেখছিলাম যে এটা হচ্ছে আণবিক সংকেত, এটা আণবিক সংকেত। এর আমরা স্থূল, এখানে অনুপাতে আমরা স্থূল সংকেত বলাই বোঝাচ্ছে যে এটা হচ্ছে অনুপাত দ্বারা প্রকাশ করা হবে। তো এটার এখন স্থূল সংকেত কি হবে? স্থূল সংকেত হবে এখানে কার্বন, এখন কার্বনের অনুপাত কত? 1, এবং হাইড্রোজেনের অনুপাত হবে কি? 3। তাহলে 1H3। কেমিস্ট্রিতেও আমরা 1 লিখি না, তাইলে CH3 হচ্ছে। তো এইটা CH2 স্থূল আণবিক সংকেতের স্থূল সংকেত হচ্ছে CH3। C2H6 এর স্থূল সংকেত হচ্ছে CH3। আচ্ছা, আরেকটা আমরা উদাহরণ দেখি, গ্লুকোজ। C6H12O6। আচ্ছা, আমরা যদি এখানে তিনটার অনুপাত বের করার চেষ্টা করি, আমরা সংখ্যাগুলোর, এখানে কার্বন আছে 6টা, হাইড্রোজেন আছে 12টা, অক্সিজেন আছে 6টা। তো আমরা এই তিনটা যদি অনুপাত বের করার চেষ্টা করবি, তাহলে আমরা যদি 6 দ্বারা কাটাকাটি করি তাহলে আসতেছে 1:2:1। তাহলে এটা আসতেছে এটা হচ্ছে তোমার আণবিক সংকেত। তাহলে এটার স্থূল সংকেত হবে C1H2O1। আমরা তো 1, তাহলে কেমিস্ট্রি তো 1 লিখে না, তাহলে এরকম। আণবিক সংকেত আর স্থূল সংকেতের মধ্যে তফাৎ বুঝতেছি। আণবিক সংকেত হচ্ছে টোটাল এক্সাক্ট সংখ্যাটা প্রকাশ করে, আর স্থূল সংকেত দ্বারা তার অনুপাত প্রকাশ করে। আমরা কি বুঝছি এটা?